নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প কল্প রহস্য। আগামীকাল 2রা মে প্রখ্যাত পরিচালক, শিল্পী, সাহিত্যিক শ্রী সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তার তৈরি সেরা চরিত্রগুলির মধ্যে একজন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক শ্রী লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। জটায়ু লেখা বেস্টসেলার উপন্যাস সাহারায় শিহরণের একখানি পাণ্ডুলিপি ঘটনাচক্রে আমাদের হাতে এসে পড়েছে এবং সম্ভবত সেটি 7ম সংস্করণের আগেকার, কারণ এবিসিডির কোনো রকম কারেকশন এই পাণ্ডুলিপিটিতে পাওয়া যায়নি। উপন্যাসটিকে পুনরুদ্ধার করেছে তোর্সা, নাট্যরূপ দান করেছে তুনীল, প্রখর রুদ্রের চরিত্রে ধীমান, নলিনাক্ষ বিশ্বাস সুকান্ত ও হোটেল ম্যানেজারের চরিত্রে আমি পল্লব, শেখর ব্যানার্জি, ঘনশ্যাম কর্কট ও গল্প পাঠে তুনি। আপনারা এখন শুনবেন লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর লেখা সাহারায় শিহরণ। গতকাল রাত থেকেই বৃষ্টি পড়ছে। উত্তর কলকাতায় নিজের পৈতৃক বাড়ির বৈঠকখানায় একটা আরাম কেদারায় বেশ আয়েশ করে বসে চায়ের কাপে তৃপ্তির একটা দীর্ঘ চুমুক দিয়ে খবরের কাগজখানা চোখের সামনে মেলে ধরল প্রখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর প্রখর রুদ্র। প্রথম পাতার কোণার দিকে একটা খবরে চোখ যেতেই প্রখরের মুখে বাইরের আকাশের মতোই অন্ধকার জমাট বেঁধে উঠল। দুর্ধর্ষ দুশ্মন ঘনশ্যাম কর্কট 1 সপ্তাহ আগে ইংল্যান্ডের জেল ভেঙে পালিয়েছে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, দুনিয়ার সমস্ত দুষ্কর্মেই সিদ্ধহস্ত এই কর্কট। সারা জগতে তার অপরাধের জাল ছড়ানো। ইংল্যান্ডের পুলিশ লোকলজ্জার ভয়ে খবরটা এতদিন চেপে রেখেছিল। এখন নিরুপায় হয়ে লুকআউটের নোটিশ জারি করতে বাধ্য হয়েছে। নিজের 6.5 ফুটের রিজু দেহটাকে আরাম কেদারায় এলিয়ে দিল প্রখর। অজান্তেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ওর 46 ইঞ্চির ছাতির ভিতর থেকে। তারপর বর্ষণমুখর অলস প্রভাতে নিজের স্মৃতিতে ডুব দিল। মানসপটে একে একে ভেসে উঠতে লাগলো কর্কটের সঙ্গে তার শেষ মুকালাতে দৃশ্যাবলী। এমস নদীর জলে ভাসমান একটা ডিঙি নৌকার মধ্যে জুজুৎসুর এক প্যাঁচে কর্কটকে কাত করে পুলিশের হাতে তুলে দিয়েছিল প্রখর। এখন সেটা ভাবতেই ওর ঠোঁটের কোণায় আত্মতৃপ্তির একটা হাসি খেলে গেল। এই 1 সপ্তাহে ঘনশ্যাম কর্কট পৃথিবীর কোন গোলার্ধে গিয়ে আবার নিজের অপরাধের জাল বিস্তার করেছে তা ভগবানই জানেন। ঠিক সেই সময় সজোরে টেলিফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভারটা তুলে প্রখর কানে ঠেকালো। হ্যালো, মিস্টার প্রখর রুদ্র কথা বলছেন? বলছি, আপনি? আমি শ্যামপুকুর থানার ওসি শেখর ব্যানার্জি। প্রখর বাবু, দয়া করে একবার কিন্নর এক্সিবিশন হলে আসতে পারবেন? ওখানে একটা খুন হয়েছে, আপনার একটু সাহায্য লাগবে। হলটা স্টার থিয়েটারের উল্টো দিকের গলিটার। আমি জানি, কালকেই গেছিলাম এক্সিবিশন দেখতে। এটা ঠিক আছে তো? না, মানে মিশরের রানীর পিরামিড থেকে পাওয়া 1200 ক্যারেটের হিরেটাও গায়েব। তাই? আমি এখনই আসছি। ফোনটা রেখেই চেয়ার থেকে লাফিয়ে উঠল প্রখর। বারদুই উঠক বৈঠক করে শরীর থেকে আলসামিটা ঝেড়ে ফেলে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তখন ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজছে। বৃষ্টিটা এখন একটু ধরেছে। শ্যামবাজারগামী একটা ট্রামে চড়ে বসল প্রখর। স্টার থিয়েটারটা পেরোতেই দেখল বেশ বড়সড় একটা জটলা তৈরি করেছে কৌতূহলী জনতা। পুলিশ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। হবে নাই বা কেন? একসঙ্গে খুনি আর চুরির ঘটনা প্রত্যক্ষ করার মতন সৌভাগ্য সচরাচরে পোড়া শহরে বিশেষ জোটে না। তার উপর আবার চোরাই হিরেটা পুনরুদ্ধারের ওপর নির্ভর করছে জাতীয় সম্মান।
এমন কেসে প্রখর রুদ্রের ডাক পড়বে সেটাই তো স্বাভাবিক। গর্ববোধটাকে মনের মধ্যে প্রচ্ছন্ন রেখেই ভিড় ঠেলে পথ করে নেবার চেষ্টা করছিল প্রখর। সেই সময় তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো শ্যামপুকুর থানার ওসি শেখর ব্যানার্জি। শেখর প্রখরের পূর্ব পরিচিত। কিছুদিন আগে হাতিবাগানের কাছে কালোবাজারিদের একটা চক্রকে ধরে শেখরের হাতে তুলে দিয়েছিল প্রখর। মধ্য 30-এর গোলগাল শেখর প্রখরের কাছে এসে বলল, আসুন প্রখরবাবু আসুন, আপনার জন্যই এখনো বডি সরায়নি, দেখবেন চলুন। কিভাবে খুনটা করা হয়েছে? ভোজালি দিয়ে। মার্ডার ওয়েপন পাওয়া গেছে? হ্যাঁ, পুরো ভোজালিটা সমূলে গাঁথা বুকের ওপর। মৃতের পরিচয়? তিমির কর, এই হলেরই সিকিউরিটি গার্ড ছিল। মনে হচ্ছে চুরির সময় বাধা দিতে গিয়েছিল, তাই আততায়ী খুন করে হিরেটা চুরি করে পালিয়েছে। প্রথম কে মৃতদেহ আবিষ্কার করে? এই হলের ম্যানেজার নলিনাক্ষ বিশ্বাস। সকালে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন এই কাণ্ড। উফ, কার মুখ দেখে যে আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম। দিল্লি থেকে এর মধ্যে 2বার ফোন এসে গেছে জানেন। চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে প্রখরবাবু, আপনি আমায় একটু সাহায্য করুন। শেখরের বোধ হয় নিজের বেগতিক অবস্থা নিয়ে আরও 2-4 কথা শোনাবার ইচ্ছা ছিল, কিন্তু প্রখর সেদিকে কান না দিয়ে হলঘরে ঢুকে সোজা মৃতদেহের সামনে গিয়ে হাজির হলো। তার আগে অবশ্য তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি দিয়ে দেখে নিল সদর দরজাটা। সেখানে আঘাতের কোনো চিহ্নই নেই, মানে আততায়ী চাবি দিয়ে দরজা খুলেছিল। প্রখর দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করল মৃতদেহটা। যুবকটির বয়স বছর 25-এর বেশি নয়। বোঝালিটা এখনো বুকে গাঁথা রয়েছে। সারা মেঝেতে ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত। ছুরিটা দিয়ে কেবলমাত্র একবারই আঘাত করা হয়েছে, আর তাতেই মৃত্যু হয়েছে যুবকের। অর্থাৎ এটা পেশাদারি খুনির কাজ, এবং ঘাতক নিঃসন্দেহে অত্যন্ত বলশালী। প্রখর মৃতদেহের কাছ থেকে সরে যেতেই শেখর দেহ ময়না তদন্তের জন্য পাঠাতে ব্যস্ত হয়ে পড়ল। মৃতদেহ ছেড়ে এবার ঘরের ভিতরে নজর বোলালো প্রখর। নতুন কিছুই দেখার নেই। পুরো ঘরটার মানচিত্রটা গতকাল এক্সিবিশনে ঘোরার সময়ই মস্তিষ্কে গেঁথে গিয়েছিল প্রখরের। একতলা হলঘর, ইংরেজ আমলের তৈরি। চারিপাশে ছড়ানো রয়েছে অজস্র মর্মর ভাস্কর্য। দেওয়াল থেকে ঝুলছে মূল্যবান পেইন্টিং। প্রদর্শনীর মূল আকর্ষণ হিরেটা রাখা ছিল একদম ঘরের মাঝখানে একটা কাঠের বাক্স ঘেরা অবস্থায়। মেহগনি কাঠের কাজ করা টেবিলের ওপর কালকেও ওখানে জলজল করছিল মিশরের মহারানীর হিরে। আজ কাঁচের বাক্সটা একদম খালি। এখন টেবিলের পাশেই দাঁড়িয়ে আছেন একজন প্রৌঢ় সৌম্যদর্শন ভদ্রলোক। প্রখর বুঝল ইনিই হলের ম্যানেজার নলিনাক্ষ বিশ্বাস। কাছে গিয়ে ভদ্রলোককে নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি ডিটেকটিভ প্রখর রুদ্র। হিরে উদ্ধার ও খুনের আসামিকে ধরার জন্য পুলিশ আমার সাহায্য চেয়েছে। আপনাকে কটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। আপনি প্রথম মৃতদেহ আবিষ্কার করেন? ও জিসাস, হ্যাঁ। কটা নাগাদ? এই 8টা হবে। বুঝলাম। তারপর কি করলেন? সিকিউরিটিদের ডেকে পুলিশকে খবর দিলাম। মৃতও তো সিকিউরিটি ছিল? হ্যাঁ, তিমির বড় ভালো ছেলে ছিল। কত বছর এখানে কাজ করছিল? এই বছর 5 হবে। বিশ্বাস তো? অবিশ্বাস করার মতো কাজ তো আজ অব্দি সে করেনি। আচ্ছা, রাতে কতজন পাহারায় থাকে? এমনিতে 2জন সারা বছরের লোক, তিমির আর সুকান্ত। এছাড়া এখন হিরেটা পাহারা দেবার জন্য সরকার থেকে অতিরিক্ত 4 জনকে নিয়োগ করা হয়েছিল। আচ্ছা, এই হীরের বীমা করানো ছিল? হ্যাঁ, তা আছে। ইংল্যান্ডের প্রখ্যাত কোম্পানির বীমা। কত টাকার? তা লাখ টাকার কম তো নয়। বীমা কোম্পানির একজন প্রতিনিধি নিয়োগ করা আছে, তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এখনই। এই হলের চাবি কার কার কাছে থাকে? শুধুমাত্র আমার কাছেই থাকে। কোনো ডুপ্লিকেট চাবি নেই কারুর কাছে? না। কাল রাতে কে শেষবার এই ঘর থেকে বেরিয়েছিল? আগে
আমি আলো নিভিয়ে রোজ দরজায় তালা দিই। তখনও হিরেটা অন্ধকারে জ্বলজ্বল করছিল। আপনি এ ঘটনায় কাউকে সন্দেহ করেন? কথাটা শুনে লোকটা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। ঠিক তখনই শেখর এসে বলল, ওহো, আরে আপনাদের দুজনের আলাপ হয়ে গেছে দেখছি। এদিকে বুঝলেন, সিকিউরিটিদের জেরা করে জানলাম কাল রাত্রিরে এখানে বোমা পড়েছে। বোমা? কখন? এই রাত 12টা নাগাদ। ওরা খোঁজাখুঁজি করেছিল, আশেপাশের কয়েকটা গলিতে ঢুঁয়ো মেরেছিল। কেউ পুলিশে খবর দিয়েছিল? না, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। আসলে এই অঞ্চলের আশেপাশে বোমাবাজিটা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। তবে একটা ইন্টারেস্টিং তথ্য পেয়েছি প্রখরবাবু। কি? যখন বোমাবাজি হয় তখন একমাত্র তিমির একা হলঘর পাহারা দিচ্ছিল, কিন্তু বাকিরা ফিরে এসে আর ওর সন্ধান পায়নি। সে কি, কেউ ওর সন্ধান করেনি? না, বাকি গার্ডদের সুকান্ত বলেছিল তিমিরের নাকি নেশা করার স্বভাব আছে, সেজন্য ও মাঝে মাঝেই এভাবে কাজ থেকে উধাও হয়ে যায়। তাই ওরা আর এই নিয়ে মাথা ঘামায়নি। যত সব মাথামোটার দল! কোথায় সুকান্ত? আমি এখুনি ওকে জেরা করব। কিন্তু সুকান্ত তো এখানে নেই। এই মানে? না মানে, ও তো শরীর খারাপ বলে আজ সকালে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আমি ওর বাসা বাড়িতে দুটো হাবিলদার পাঠিয়েছি। চিন্তা করবেন না, ওরা ঠিক সুকান্তকে ধরে আনবে। আপনি কি সুকান্তকে সন্দেহ করছেন? কেউ সন্দেহের ঊর্ধ্বে নয় শেখর, গোয়েন্দার কাজই সন্দেহ করা। তুমি গার্ডদের একটু ডেকে দাও, আমি নিজে ওদের সঙ্গে কথা বলতে চাই। নাইট গার্ডদের সঙ্গে কথা বলে একটা হাইলি ইন্টারেস্টিং তথ্য পেল প্রখর। কাল রাতে বোমাবাজি হওয়ার কিছুকাল পরেই সবাই একজন মানুষের আর্তনাদ শুনেছিল, কিন্তু চিৎকারটা কোথা থেকে আসছে সেটার খোঁজ ওরা করেনি, কারণ তখন সবাই বোমার শব্দ সন্ধানে ব্যস্ত ছিল। এদিকে সুকান্তর সন্ধানে যাওয়া হাবিলদারেরা ফিরে এসে জানালো পাখি হাওয়া। কথাটা শোনা মাত্রই শেখর আর হাবিলদার দুটোকে নিয়ে পুলিশের গাড়িতে করে সুকান্তর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রখর। নলিনাক্ষ বিশ্বাসও ওদের সঙ্গ নিলেন। হাজার হোক, হিরেটা ওনার তত্ত্বাবধানেই খোয়া গেছে, ওনারও তো একটা কর্তব্য বোধ আছে। সুকান্তর বাড়ি সার্চ করে একটা টেলিগ্রাম পাওয়া গেল। বলাই বাহুল্য, খাটের তলা থেকে দলা পাকানো টেলিগ্রামের টুকরোটাকে প্রখরই প্রথম আবিষ্কার করে। তাতে লেখা, ডিয়ার এস ডট ডিল ওকে ডট কাম ফাস্ট ডট হোটেল ব্লু হেভেন ডট। প্রেরকের ঠিকানা নাইজার, দক্ষিণ আফ্রিকা। ঠিকানা দেখে তো সবার চক্ষু চড়ক গাছ। প্রখর অবশ্য এমনটাই আশা করেছিল। কোনো মামুলি চোর এই চুরির পেছনে যুক্ত থাকতে পারে না। এ নির্ঘাত কোনো আন্তর্জাতিক চক্রের কাজ। এক্ষেত্রে এস মানে নিঃসন্দেহে সুকান্ত। প্রখর নলিনাক্ষ বিশ্বাসকে বৃথাই অবিশ্বাস করছিল, যদিও তিনটে খটকা এখনো প্রখরের মনে ঘুরপাক খাচ্ছে। এক, ডুপ্লিকেট চাবি যদি নাই থাকে তাহলে আততায়ী ঘরে ঢুকলো কি করে? দুই, সুকান্তর মতো একজন সাধারণ নাইট গার্ডের পক্ষে এত বড় একটা চক্রের সঙ্গে সরাসরি যোগসাজশ থাকা কি সম্ভব? আর তিন, বোমাবাজির ঘটনাটা কাকতালীয় না পরিকল্পিত? বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারল সুকান্ত আজ দুপুরের ফ্লাইটেই দেশ ছেড়েছে। অগত্যা দেশের সম্মানের স্বার্থে, বাংলার সম্মানের স্বার্থে প্রখর আফ্রিকা যাবে বলে সিদ্ধান্ত নিল। হিরেটা প্রখরকে উদ্ধার করতেই হবে। বুধবার ভোর 6টার এরোপ্লেনে বসে সেদিনের ইলাস্ট্রেটেড ডেইলিতে চোখ বোলাচ্ছিল প্রখর রুদ্র। হিরে চুরির খবরটা প্রথম পাতায় বেশ বড় বড় করে বেরিয়েছে। সাথে দিয়েছে আততায়ী সুকান্ত রায়ের একটা ছবি। রোগা পাতলা চেহারা, সরু ঠোঁট, টিকালো নাক। প্রখর ভাবল, লোভ মানুষকে পশুতে পরিণত করে। না হলে একটা হীরের জন্য নিজের প্রাণের বন্ধুকে খুন করতেও মানুষের বুক কাঁপে না? জানলার বাইরে তখন একটু একটু করে মেঘের আড়াল থেকে ফুটে উঠেছে নাইজার শহর। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রখর একটা ঘোড়ায় টানা গাড়ি ভাড়া করে
তাতে চড়ে বসল। উদ্দেশ্য হোটেল ব্লু হেভেন। এদেশ বাংলার মতো সবুজ শ্যামল নয়। শহরের রুক্ষ ঊষর ধূসরতা সর্বত্র প্রকট। তবে দিনমণির তীব্র দহনের মাঝেও এ শহরে প্রাণ চঞ্চলতার কোনো অভাব নেই। সারা দুনিয়ার রং বেরঙের ভ্রমণ পিপাসু মানুষের সমন্বয়ে সজীবতার এক বিচিত্র ফল্গুধারা বয়ে চলেছে সমস্ত শহর জুড়ে। কে নেই সেখানে? মার্কিনি, হিস্পানি, ইউরোপীয় আর আফ্রিকান তো আছেই। ঘোড়ার গাড়ি হোটেল ব্লু হেভেনে পৌঁছতে সময় লাগালো পাক্কা 20 মিনিট। সুটকেস হাতে দরজা ঠেলে প্রখর হোটেলের ভিতরে ঢুকল। ডান পাশে বেতজাতীয় গাছের তৈরি সুদৃশ্য চেয়ার টেবিল, তাতে কিছু বিদেশি পর্যটকরা বসে গল্পগুজব করছে। দেওয়ালে সাজানো রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। হাতির দাঁতের কাজ করা রিসেপশন ডেস্কের পিছনে বসে রয়েছে বিশাল বপু এক শ্বেতাঙ্গ ভদ্রলোক। প্রখর বুঝল এই লোকটাই ম্যানেজার। প্রখর কাছে যেতেই লোকটা ইংরাজিতে বলল, Yes, sir. How can I help you? আচ্ছা, আপনাদের এখানে কথাটা বলতে গিয়েও প্রখর মাঝপথে থেমে গেল। আর এক আগন্তুক এখন ডেস্কের সামনে এসে দাঁড়িয়েছে। প্রখরকে সম্পূর্ণ উপেক্ষা করে লোকটা ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, আমি বেরোচ্ছি, ফিরতে সন্ধে হবে, লাঞ্চ করব না। বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবেই গটমট করে বেরিয়ে চলে গেল। না, প্রখরের লোকটাকে চিনতে কোনো ভুল হয়নি। ঠিক এই লোকটার ছবি প্রখর দেখেছে আজ সকালের ইলাস্ট্রেটেড ডেইলিতে। এই তবে সুকান্ত রায়। এখন দেখে কে বলবে দুদিন আগে এই লোকটাই বঙ্গদেশে একটা সামান্য নাইট গার্ডের চাকরি করত। চট করে একটা বুদ্ধি খেলে গেল প্রখরের মাথায়। ও ম্যানেজারকে বলল, আচ্ছা, এই ভদ্রলোক কোন রুমে উঠেছেন? 406, sir. আসলে উনি আমার পূর্ব পরিচিত। বুঝতেই পারছেন, বিদেশ বিভুঁইয়ে চেনা মানুষের দেখা পেলে কার না ভালো লাগে। ওনার ঘরের আশেপাশে কোনো ঘর পাওয়া যাবে? Oh, certainly. South facing 409. That would be a great choice, sir. বাহ, তাহলে ওই ঘরটাই আমার চাই। Here's your key, sir. And, sir, I think you understand. Just for the formality, what's your name, sir? রুদ্র, প্রাইভেট ডিটেকটিভ প্রখর রুদ্র। নিজের জন্য নির্ধারিত 409 নম্বর ঘরে ঢুকেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিল প্রখর। দ্রুত সাজিয়ে নিতে লাগলো নিজের পরবর্তী পদক্ষেপ। চাইলেই ও সুকান্তর পিছু নিতে পারত, কিন্তু সুকান্ত খালি হাতে বেরিয়েছে। অত বড় একটা হিরেকে পকেটে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে হিরেটা এখনও 406 নম্বর রুমেই কোথাও আছে। মাত্র এক রাতে মাল পাচার করে দেওয়া কার্যত অসম্ভব। তাছাড়া আজ যেভাবে প্রখরের সামনে দিয়ে বেরোলো সুকান্ত, তাতে ওর ভিতরের চাপা উত্তেজনাটা প্রখরের মতো অভিজ্ঞ গোয়েন্দার নজর এড়ায়নি। বোধহয় এখন ক্লায়েন্টের সঙ্গে ডিল ফাইনাল করতে যাচ্ছে। প্রখর ঠিক করে ফেলেছে ও চোরের ওপর বাটপাড়ি করবে। অত্যন্ত সন্তর্পণে প্রখর নিজের ঘর থেকে বেরিয়ে এলো। শুনশান করিডোরে কেউ কোথাও নেই। হরিণের মতো ক্ষিপ্র গতিতে চলে এলো রুম নাম্বার 406-এর সামনে। পকেট থেকে কাঁটাটা বের করে ঢুকিয়ে দিল তালার গর্তে। খুট করে একটা আওয়াজ হতেই খুলে গেল দরজাটা। শেষবারের মতো একবার করিডোরটা দেখে নিয়েই প্রখর ঘরের ভেতর ঢুকে পড়ল। সুকান্ত সঙ্গে করে একটা হাত ব্যাগ ছাড়া কিছুই আনেনি। জামা কাপড় রাখার ওয়ার্ড্রোবটার পাশেই রাখা ছিল হাত ব্যাগটা। প্রখর হাত ব্যাগটাকে তুলে নিয়ে বিছানার ওপর ঢেলে দিল সমস্ত মালপত্র। না, হিরেটা কোথাও নেই। সারা ঘরময় চিরুনি তল্লাশি চালালো। অনেক সময় অপরাধীরা বাথরুমে চোরাই মাল লুকিয়ে রাখে, তাই বাথরুমও খুঁজতে বাকি রাখল না। না, কোথাও নেই। সুকান্ত লোকটা সত্যিই ধুরন্ধর, হাইলি সাসপিসিয়াস। ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ পেল প্রখর। সর্বনাশ, সুকান্ত ফিরে এসেছে। এখন কোথায় লুকাবে প্রখর? নাকি সরাসরি মোকালাত করবে প্রতিপক্ষের? শেষ পর্যন্ত নিজেকে প্রচ্ছন্ন রাখাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো। প্রায় মেঝে অবধি ঝুলানো জানলার পর্দার পিছনে লুকিয়ে পড়ল প্রখর। সুকান্ত ঘরে ঢুকেই স্তম্ভিত হয়ে গেল। কয়েক পলের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল ব্যাগটার ওপর। খানিকক্ষণ ব্যাগটাকে হাতড়ে কি যেন বোঝার চেষ্টা করল। তারপর
একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে পড়ল খাটের উপর। প্রখরের দারুণ আফসোস হলো ব্যাগটাকে আরও ভালো করে পরীক্ষা না করার জন্য। নিশ্চয়ই ব্যাগের মধ্যে এই কোনো গোপন চোরাকুঠুরিতে হিরেটা রাখা আছে, কিন্তু এখন তা নিয়ে ভাবার সময় নেই। চোরাই মাল যখন বেহাত হয়ে যায়নি, তখন সেটা ফেরত পাওয়া কোনো ব্যাপারই নয়। ইতিমধ্যে সুকান্ত বিছানা ছেড়ে উঠে টেলিফোনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্ঘাত রিসেপশনে ফোন করে লোক ডাকবে, কিন্তু এখনই এ ঘর থেকে বেরোতে না পারলে প্রখরের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শেষকালে বিদেশ বিভুঁইয়ে প্রখরের চোরের হাতেই চোরের বদনাম জোটার দশা। দ্রুত পরিস্থিতি বিচার করতে লাগলো প্রখর। হয়েছে, উপায় হয়েছে। এদেশের জানালায় আমাদের দেশের মতো গারদ লাগানো থাকে না, আর তাই এই জানলাগুলো দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের গলে যাওয়া কোনো ব্যাপারই নয়। প্রখর ঠিক সেটাই করল। জানলা গলে বাইরের কার্নিশে গিয়ে দাঁড়ালো। তারপর কার্নিশ ধরে পৌঁছে গেল একটা রেন পাইপের সামনে। তারপর সেই রেন পাইপ বেয়ে নেমে এলো 4 তলার করিডোরে। ব্যাপারটা বলতে যতটা সহজ লাগলো, কাজটা অতটাও সোজা নয়। কাজটা ছিল অত্যন্ত বিপজ্জনক, প্রতি পদক্ষেপে পা ফসকানোর ভয়। ইতিমধ্যে সেই ম্যানেজারটা একটা বেয়ারাকে সঙ্গে নিয়ে উপরে উঠে এসেছে। প্রখর ওদের সাথে দরজা দিয়ে সুকান্তর ঘরে ঢুকল। ম্যানেজারকে পেয়ে সুকান্তর সে কি হম্বিতম্বি। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। কিন্তু ম্যানেজার পুলিশ ডাকতে চাইতেই সুকান্ত বাধা দিয়ে বলল, চুরি যখন কিছু যায়নি, তখন থানা পুলিশের কোনো দরকার নেই। তাছাড়া আমি কাল সকালেই হোটেল ছেড়ে চলে যাব। এতক্ষণে সুকান্ত নজর পড়ল প্রখরের দিকে। সে সন্দেহের চোখে বলল, আপনি কে? আমি আপনার পড়শি, মানে রুম নম্বর 409। আপনার চেঁচামেচি শুনে ছুটে এলাম। ও, আপনি বাঙালি? হ্যাঁ। নাম কি? প্রখর এবারে প্রমাদ গুনল। ম্যানেজারকেও একটু আগেই বলেছে ওরা দুজনে পূর্ব পরিচিত। এখন এই লোকটা মুখ খুললেই সর্বনাশ। সে বলল, আমি রুদ্র, প্রখর রুদ্র। যাক, কিছু যখন খোয়া যায়নি, তখন আর দুশ্চিন্তার কি আছে। আপনি রেস্ট নিন সুকান্ত বাবু। চলুন ম্যানেজার বাবু, আমরা বরং এখন আসি। এই বলে বেরোতে যাবে, ঠিক তখনই সুকান্ত আবার প্রশ্ন করল, দাঁড়ান, আপনি আমার নাম জানলেন কি করে? প্রখর একটুও বিচলিত না হয়ে বলল, এই তো ম্যানেজার বাবু বললেন। ভাগ্যিস সুকান্ত প্রশ্নটা মাতৃভাষায় করেছিল, তাই বোকা ম্যানেজারটা বুঝতে পারেনি। সুকান্ত লোকটা অত্যন্ত বুদ্ধিমান। এবার থেকে প্রখরকে আরও সতর্ক হতে হবে। পরদিন সকাল 9টা নাগাদ নিজের ঘর থেকে বেরোলো সুকান্ত। প্রখর ওকে অনুসরণ করা শুরু করলো। হোটেল থেকে বেরিয়ে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলো সুকান্ত। প্রখর স্পষ্ট শুনতে পেল সুকান্ত কোচোয়ানকে চেঁচিয়ে নির্দেশ দিল, সেন্ট বিলমোর, জলদি। প্রখরও একটা গাড়ি থামিয়ে তাতে উঠে নির্দেশ দিল, সেন্ট বিলমোর, সামনের গাড়িটা ঠিক পেছন পেছন যেতে পারলে ডবল বকশিস দেব। 20 মিনিটের মধ্যে পরপর দুটো গাড়ি সেন্ট বিলমোরে এসে দাঁড়ালো। সামনের গাড়ি থেকে যে লোকটা নামলো তাকে আর সুকান্ত বলে চেনাই যায় না। মাথায় পাগড়ি, গালে চাপদাড়ি, চোখে গগলস, ঠিক যেন একজন পাঞ্জাবি। আর পিছনের গাড়িটা থেকে নেমে এলো গায়ে আলখাল্লা পরা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়িগোপ সমেত এক প্রৌঢ় আরব বেদুইন। প্রখর রুদ্র বলে তখন তাকেও চেনা দুষ্কর। প্রতিদ্বন্দ্বিতা একদম শেয়ানে শেয়ানে। প্রখর দেখল সুকান্ত উটের সন্ধান করছে। বড় অদ্ভুত জানোয়ার এই উট, যাকে বলে শিপ অফ ডেজার্ট। কেবলমাত্র কাঁটা গাছ খেয়ে বিনা জলে এরা দিনের পর দিন তপ্ত মরুবালুরাশির উপর দিয়ে হেঁটে যেতে পারে, কারণ বিধাতার বিচিত্র লীলায় উটেদের ওয়াটার সাপ্লাইটা ওদের পাকস্থলীর মধ্যেই থাকে। সুকান্তের কর্মকাণ্ডে প্রখরের 2 ভুরুর মাঝে ভ্রুকুটি আরও প্রকট হলো। মনে মনে বলল, তবে কি খদ্দেরের ডেরা মরুভূমির মাঝখানে? ঠিক সেই সময়ই বিপত্তিটা ঘটল। প্রখরকে পর্যটক ভেবে তাকে ঘিরে ধরল কিছু উপার্জনের উটপালক। তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার মাঝেই
সুকান্ত হাওয়া। শুধু মরুভূমির ধুধু হলদে দিগন্ত রেখায় একটা ছোট কালো বিলীয়মান বিন্দু দেখে বুঝতে পারল ওটা সুকান্তরই উট। এখন এক মুহূর্ত নষ্ট করবার মতো সময় নেই প্রখরের হাতে। লোকজনের ভিড়ের ভিতর থেকে কিছুটা দূরে কয়েকটা যাযাবর বেদুইনদের তাঁবু পড়েছে। সেই তাঁবুর বাইরে কাটা গাছের ছোপের পাশে কতগুলো উট বাঁধা রয়েছে। প্রখর সেদিকে দৌড় দিল। সবচেয়ে বড় উটটার মাথন খুলে সেটার পিঠে চেপে বসলো। উটটা ছুটিয়ে দিল সুকান্তদের পিছনে। পিছনের তাঁবু থেকে তখন বেশ শোরগোল পড়ে গেছে। সে যাক, ওরা যখন প্রখরের এমন কর্মকাণ্ডের প্রকৃত কারণ জানতে পারবে তখন ওদের উটের জন্য ওরা গর্ববোধ করবে। কিছু দূর যাবার পর আশেপাশের লোকবসতি কমে আসতে লাগলো। এক সময় প্রখরের চারপাশে পিঙ্গল বালুরাশির অনুচ্চ বালিয়াড়ি, মাথার উপরে অগ্নিবর্ষী তপনদেব আর সামনে ধাবমান সুকান্ত ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। প্রবল উত্তাপে প্রায়ই দৃষ্টিবিভ্রম তৈরি হয়। তাই প্রখর মাঝে মাঝেই বুদ্ধি করে সুকান্তর উটের পায়ের ছাপ অনুসরণ করে চলতে লাগলো। সুকান্ত এখনো প্রখরের উপস্থিতি বুঝতে পারেনি। চাইলে 15 মিনিটের মধ্যেই প্রখর সুকান্তকে ধরে ফেলতে পারে, তবে সেটা প্রখরের অভিপ্রায় নয়। প্রখর ওদের আসল ঘাঁটিটার সন্ধান জানতে চায়। সুকান্তর মতো চুনোপুটি নয়, প্রখরকে ধরতে হবে দলের আসল মাথাকে। কিন্তু বিধি বাম। বালিয়াড়ির একটা চড়াই বেয়ে ওঠার সময় প্রখরের উটটা মুখ দিয়ে একটা বিশ্রী শব্দ করতেই ঘাড় ঘুরিয়ে প্রখরকে দেখতে পেল সুকান্ত। সাথে সাথেই উটের গতি বাড়িয়ে দিল। অগত্যা প্রখরকে উটের গতি বাড়াতে হলো। শেষে এক সময় সুকান্ত যখন বুঝতে পারল প্রখরের মতন খুব পাকা উট চালকের সঙ্গে গতিতে এঁটে উঠতে পারবে না, তখন পকেট থেকে বন্দুক বের করে ঠাঁই ঠাঁই করে দুটো গুলি চালিয়ে দিল প্রখরকে লক্ষ্য করে। গুলি দুটো শাঁ শাঁ শব্দ করে বেরিয়ে গেল প্রখরের দু কানের পাশ দিয়ে। প্রখরের হাতেও তখন চলে এসেছে সেমি অটোমেটিক লুগার। প্রখর বাম হাতে উটের মুখে রাশটা শক্ত করে ধরে নিশানা করেছে সুকান্তকে। ওকে জীবন্ত ধরতে না পারলে এই মরুভূমির মাঝে আসল ঘাঁটি খুঁজে বের করা হবে দুঃসাধ্য। এদিকে প্রকৃতি দেব আজ প্রখরের ওপর বিরূপ। কোনো রকম পূর্বাভাস ছাড়াই চতুর্দিক অন্ধকার করে কোথা থেকে শুরু হলো প্রবল বালু ঝড়। মরুভূমিতে এমন ঝড়কে বলে আঁধি। ঝড়ের দাপটে চোখ খুলে দেখা দেয় সুকান্তকে আর দেখতে পাচ্ছে না প্রখর। এই ঝড়ে উটের পায়ের ছাপ থাকার কোনো সম্ভাবনাই নেই। শুধু উটের আতঙ্কিত ডাক শোনা যাচ্ছে ঘন ঘন। সেই শব্দ লক্ষ্য করেই শব্দভেদী একটা গুলি চালালো প্রখর। নিশানা ঠিক হলো কিনা বোঝা গেল না, তবে উটের ডাক আর শুনতে পেল না। এদিকে বালুকণা তীক্ষ্ণ ছুঁচের মতো গায়ে এসে বিঁধছে। প্রখরের উটটা একসময় আতঙ্কে এমন একটা লাফ দিল যে টাল সামলাতে না পেরে প্রখর উটের পিঠ থেকে মাটিতে পড়ে গেল। একটা পাথরে মাথা ঢুকে যাওয়ায় প্রখর জ্ঞান হারালো। উটটা তিরিং বিরিং করতে করতে প্রবল ঝড়ের মধ্যে মিলিয়ে গেল। প্রখরের যখন জ্ঞান ফিরল তখন মরুভূমিতে রাত্রি নেমেছে। রজত শুভ্র পূর্ণিমা শশীর স্নিগ্ধ কিরণ মরুবালুরাশিকে সিক্ত করছে। এমন ফুটফুটে জ্যোৎস্নাতেই পরীরা স্নান করতে নামে। কাজল কৃষ্ণ আকাশে জোনাকির মতো অসংখ্য নক্ষত্র ঝিকমিক করে জ্বলছে। কিন্তু প্রকৃতির এই রোমান্টিকতা উপভোগ করার মতন মানসিক অবস্থা এখন প্রখরের নেই। এই বিশাল বালু চরাচরে সে নিঃসঙ্গ, পথভ্রষ্ট। প্রখর ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করে নিল, কিন্তু উদ্দেশ্যহীনভাবে কোন দিকে যাবে সে? ঠিক তখনই উত্তর দিকে একটা ক্ষীণ হলদে আলোর বিন্দু দেখতে পেল। সেটাকে উদ্দেশ্য করেই হাঁটতে লাগলো প্রখর। ঘণ্টাখানেক হাঁটার পর আলোকিত বস্তুটা প্রখরের চোখের সামনে প্রকট হলো। উত্তেজনায় তার দম বন্ধ হয়ে আসছে, চোখের পলক পড়ছে না। তিন কোণা খাঁড়া উঠে যাওয়া স্থাপত্যটা আর কিছুই নয়, একটা প্রাচীন মিশরীয় পিরামিড। প্রখর ক্ষণিকের জন্য ভুলে গেল হীরের কথা, সুকান্তর কথা। তার রক্তে তখন চাগার দিয়ে উঠেছে আবিষ্কারক সত্তা। সে চারিধারে ঘুরতে ঘুরতে পিরামিডের ভিতরের প্রবেশের দরজাটা দেখতে পেল।
পকেট থেকে 5 সেলের টর্চটা বের করে আলো জ্বেলে ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হলো সে। কিন্তু দরজা খুলে 2 পা যেতেই দেখলো বালি চাপা পড়ে প্রবেশ মুখটা বন্ধ হয়ে গেছে। অগত্যা টর্চটাকে মুখে ধরে সে 2 হাতে বালি সরাতে লাগলো। এইভাবে কিছু দূর এগোবার পর সে একটা হিস হিস শব্দের সাথেই বাম হাতের কনুইতে একটা হিম শীতল স্পর্শ অনুভব করলো। সেদিক লক্ষ্য করে টর্চের আলোটা ফেলতেই প্রখর দেখলো মাটি থেকে প্রায় 3 হাত লম্বা ফনা তুলে রাগে ফুঁসছে আফ্রিকার কুখ্যাত কৃষ্ণকালো ব্ল্যাক মাম্বা। ওর কালো চোখ দুটো টর্চের আলোয় ঠিক ঠিক করে জ্বলছে। প্রখরের অনধিকার প্রবেশের ক্রোধেই যেন সাপটা প্রবল বিদ্বেষে লেজ ছাপটাচ্ছে। এখন নড়লেই মৃত্যু। এবারে প্রখর যে কাজটা করলো সেটা কেবলমাত্র প্রখরের পক্ষেই সম্ভব। পাথরের মতন অনড় অবস্থাতেই সন্তর্পণে পকেট থেকে বের করে আনলো সেমি অটোমেটিক লুগার। সাপটার মাথা লক্ষ্য করে ঘোড়াটা চিপে দিল। প্রচণ্ড শব্দ করে আগুন ঝলসে গুলি ছুটল। পরক্ষণেই ধর থেকে সাপটার মাথা আলগা হয়ে গেল। প্রখরের লক্ষ্যভেদ অব্যর্থ। এতক্ষণে প্রখরের খেয়াল হলো সে একটা প্রশস্ত হলঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে। স্নিগ্ধ একটা সোনালি আলোক দুটি ছড়িয়ে পড়েছে ঘরময়। সেই আলোতেই চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। আলোর উৎস সন্ধানে নজর ঘোরাতেই প্রখরের বিস্ময়ের অবধি রইল না। ঘরের এক কোনায় শায়িত রয়েছে একটা মমি। মমির গায়ের সভাধারটা অজস্র মণি মুক্ত রত্নখচিত, বিচিত্র তার কারুকার্য। প্রখর এত মণিমাণিক্য কখনো একসাথে চোখে দেখেনি। মন্ত্রমুগ্ধের মতন প্রখর মমিটার দিকে এগিয়ে গেল। তার বিস্ময়ের আরও বাকি ছিল। কাছে যেতেই দেখল মমিটার ডালার উপর প্রথিত রয়েছে একটা বিশাল হিরে। স্থাপত্যবিদ্যার কোনো এক গুহ্য কৌশলে চাঁদের আলোক রশ্মি এসে পড়েছে হিরেটার ওপর। বস্তুত সেখান থেকেই বিকিরিত হলদে আলোক রশ্মি ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। প্রখর আরও দেখল ডালার তলার সোনার ফলকে খোদাই করে লেখা রয়েছে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু সংকেত। প্রখর এই ভাষা জানে। কৌতূহলে সে ঝুঁকে হীরের আলোয় ফলকটা পড়তে শুরু করলো। এখানে শায়িত আছেন মিশরের রানী। যা, নামটা পড়া যাচ্ছে না। যাই হোক, তারপর কি লেখা আছে? হ্যাঁ, চন্দ্রালোকে পীতবর্ণ ধারণ করা 1200 ক্যারেটের অত্যাশ্চর্য যমজ হীরকখণ্ডের একটি রানীর ভগিনীকে বিবাহের সময় উপহার প্রদান করা হয়। অপরটি এই স্থলে আফ্রিকার রানীর অন্তিম শয্যায় সংরক্ষিত করা হলো। প্রখর নিশ্চিত এই হিরেটার অন্য জোড়াটাই সুকান্ত কলকাতা থেকে চুরি করে এনেছে। সুকান্তকে ধাওয়া করে সে এই মরুদেশে এসেছে। মাঝপথে বালি ঝড়ে পথ না হারালে এই হীরের প্রকৃত ইতিহাসটা তার কাছে অজ্ঞাতই থেকে যেত। প্রখর সংকল্প করল এই পিরামিডের সন্ধান সে কোনো দিন বাইরের দুনিয়াকে জানাবে না। বাইরের জগতের কাছে এ রত্নভাণ্ডারের খবর প্রকাশ হলেই রত্নলোভী হিংস্র মানুষ দলে দলে ছুটে আসবে তা লুট করতে। এ জানে আরও কত তিমিরেরা বলি হবে সেই হিংসায়। আচ্ছা, সুকান্তর কাছে কি এখনো সেই হিরেটা আছে, নাকি এতক্ষণে ও হিরেটা বিক্রি করে দিয়েছে? গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে প্রখর খুব ভালো করে সুরঙ্গের মুখটা বন্ধ করে দিল। পূবের আকাশে তখন ফিকে লাল রং ধরেছে। সূর্য এখন ঠিক মাথার উপর। কাল সকালের পর থেকে পেটে কুটোটা পড়েনি। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তীব্র রোদের দহন জ্বালায় ক্লান্তিতে শরীর অবসন্ন। ধুধু বালুরাশির মাঝে কোথাও এতটুকু প্রাণের লক্ষণ নেই। সেই সময় বালির ওপরে চোখ পড়তেই চমকে উঠল প্রখর। এখানে একটা উটের পায়ের ছাপ। এইটাই সুকান্ত রূপটা নয় তো? যদি তা নাও হয়, তবু আশেপাশে নিশ্চিত বসতি পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, পাওয়া যাবে তেষ্টা মেটানোর জন্য জল। প্রখর পায়ের ছাপ ধরে এগোতে লাগলো। কিছুক্ষণ যাবার পরেই কাক চক্ষু জল বিশিষ্ট ছোট ছোট খেজুর গাছে ঘেরা একটা মরুদ্যান ওর চোখে পড়ল।
তার ঠিক পাশেই ছোট ছোট দুটো তাঁবু পাতা। সেখানে একটা কাঁটা ছোপের পাশে দুটো উট বাঁধা রয়েছে। তার একটা দেখে প্রখরের চিনতে কোনো ভুলই হলো না, উটটা সুকান্তর। এছাড়া কিছু দূরে রাখা রয়েছে একটা হেলিকপ্টার। বেশ বোঝা গেল খুবই শাঁসালো খদ্দের পেয়েছে সুকান্ত। খালি পেটে ক্ষুদ্পিপাসায় কাতর অবস্থায় শত্রু শিবিরে প্রবেশ করাটা বুদ্ধিমানের কাজ হবে না ভেবে প্রখর আগে মরুদ্যানের জলে নেমে আঁজলা ভরে জল খেলো। তারপর খেজুর গাছ থেকে এক ছড়া খেজুর পেড়ে সেটা উদরাসাত করে তাঁবুর দিকে হাঁটা দিল। তাঁবুর পর্দার ফাঁক দিয়ে প্রখর দেখতে পেল ভিতরে দুটো লোক মুখোমুখি বসে আছে। প্রখরের দিকে পিঠ দিয়ে বসে থাকা লোকটাকে কাঁধের ব্যাগ দেখে সুকান্ত বলে চিনতে কোনো অসুবিধাই হলো না। একদম মোক্ষম সময় এসে পড়েছে সে। এখন ডিল ফাইনাল হচ্ছে। উল্টো দিকে বসে থাকা লোকটা সুকান্তর আড়ালে পড়ে যাওয়ায় বাইরে থেকে ভালো করে দেখতে পাচ্ছে না প্রখর। তবে লোকটার গাত্রবর্ণ ইউরোপীয় বা আফ্রিকানদের মতো নয়, বরং অনেকটা ভারতীয়দের মতো। লোকটার ঠিক পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে দুটো ভয়ঙ্কর দর্শন বিশাল বকু আফ্রিকান। লোকটা সুকান্তকে বলছে, তোমার তো কাল আসার কথা ছিল। হ্যাঁ স্যার, আমি কালকেই আসতাম, কিন্তু পথে হঠাৎ মরুঝড় উঠল, রাস্তা হারালাম। তাছাড়া আমার পিছনে টিকটিকে লেগেছিল, সেটাকে ঘাট থেকে ফেলতেও কিছুটা সময় নষ্ট হলো। এই কথা শুনে প্রখরের সর্বাঙ্গ প্রায় রাগে জ্বলে উঠল। নেহাতি বরাত জোরে কালকে ব্যাটার ছেলে হাত থেকে ফসকে গিয়েছিল, আজকে ওকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে হবে কে প্রখর রুদ্র। অন্য লোকটা উত্তেজিত হয়ে বলল, টিকটিকি কলকাতার নয় তো? জানি না স্যার, হতেও পারে। কাল আমার হোটেলের ঘরে চোর ঢুকেছিল, আবার সামনের ঘরে সন্দেহজনক একটা বাঙালি লোকও উঠেছিল। যাই হোক, সে নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার। লোকটাকে এই মরুভূমি থেকে জীবন্ত বেরোতে হবে না, যা ভয়ঙ্কর ঝড় উঠেছিল। কলকাতার টিকটিকি যদি প্রখর রুদ্র হয় তাহলে ওর পক্ষে কিছুই অসম্ভব নয়। আমাদের আর বেশিক্ষণ এখানে থাকা উচিত হবে না। লোকটা অপরাধের গন্ধ শুকে ঠিক অকুস্থলে পৌঁছে যায়। শিগগিরই মাল বের করো। লোকটার গলার স্বরটা প্রখরের ভীষণ চেনা চেনা লাগছিল। আগে কোথায় যেন শুনেছে সেই গলাটা। এদিকে সুকান্ত ব্যাগের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে ফ্যার ফ্যার করে ওটার লাইনিংটা ছিঁড়ে ফেললো। তারপর ভিতর থেকে বের করে আনলো অবিকল ওই রকমই একটা হিরে, যেটা সে দেখেছিল কলকাতার প্রদর্শনী হলে, যার অপর জোড়াটা কাল রাতে দেখেছে পিরামিডের ভেতরে। হিরেটা হাতে নিয়েই চেয়ার থেকে আনন্দে লাফিয়ে উঠল লোকটা। ইউনিক, ইউনিক, ওয়ান্ডারফুল। এইবারে প্রথম লোকটার মুখ দেখতে পেল প্রখর, আর দেখা মাত্রই চমকে উঠল। এ যে আর কেউ নয়, শয়তান শিরোমণি, অপরাধের চূড়োমণি ঘনশ্যাম কর্কট। তাই গলাটা এত চেনা চেনা লাগছিল প্রখরের। জেল থেকে বেরিয়ে এশিয়া ইউরোপের পর এত তাড়াতাড়ি আফ্রিকা মহাদেশের এই সাহারা মরুভূমিতে নিজের অপরাধের জাল কর্কট বিছিয়ে ফেলতে পারবে এতটা ধারণা প্রখর করেনি। এখন নষ্ট করার মতো তিল মাত্র সময় নেই। প্রখর সেমি অটোমেটিক লুগারটা শক্ত করে হাতে ধরে তাঁবুটার মুখে এসে দাঁড়ালো। তারপর কর্কটকে উদ্দেশ্য করে বজ্রনাথ ছাড়ল। ঘনশ্যাম কর্কট, পালিয়ে পৃথিবীর যে কোণাতেই যাও না কেন, প্রখর রুদ্রের হাত থেকে তোমার নিস্তার নেই। তোমার জন্যই অপেক্ষা করছিলাম প্রখর রুদ্র। সুকান্ত যেই বলেছে কলকাতার টিকটিকি, তখনই বুঝেছি তুমি ছাড়া এটা আর কেউ হতে পারো না। গেলবারে বরাত জোরে বিশাল দাও মেরেছিলে, হঠাৎ তুষারপাত শুরু হয়েছিল বলে বরফে আমার পা পিছলে গিয়েছিল। সেই সুযোগে খুব জুজুৎসুর কেরামতি দেখিয়ে হাততালি কুড়িয়েছিলে। কিন্তু এই সাহারার বুকে তুষারপাত হবার কোনো সম্ভাবনা নেই। এখানেই তোমাকে মেরে বালি চাপা দিয়ে যাব। ইসমাইল, জুনাইদ, এই টিকটিকিটাকে মেরে গলা অব্দি বালিতে পুঁতে দে। খবরদার, কেউ এক পায়ে গলে আমি গুলি চালাবো।
বন্দুক উঁচিয়ে সাবধান বাণী শোনালো প্রখর। কিন্তু তার আগেই প্রখরকে উদ্দেশ্য করে নিজের হাতের কাছে চেয়ারটা ছুঁড়ে দিয়েছে সুকান্ত। ঝট করে একপাশে সরে গিয়ে আঘাতটা থেকে নিজেকে বাঁচালো প্রখর। তারপর বাজ পাখির মতো উড়ে গিয়ে সুকান্তর থুতনিতে মারলো বিরাশি শিক্ষার একটা ঘুষি। বাবাজি তাতেই কাত। ওদিকে ঘনশ্যামেরও দুহাতে ততক্ষণে চলে এসেছে দুটি গুলি ভর্তি মাউজার পিস্তল। ছাঁকে ছাঁকে গুলি ছুটে আসছে প্রখরের উদ্দেশ্যে। সামনে টেবিলটাকে ঢাল করে তার পিছনে আশ্রয় নিল প্রখর। কিন্তু প্রতিপক্ষ সংখ্যায় অনেক বেশি। 3 দিক থেকে ওকে কোণঠাসা করে ফেলেছে প্রতিপক্ষ। ওদের গুলির প্রত্যুত্তরে প্রখরও গুলি ছুটছে, কিন্তু বিপদের উপর বিপদ। প্রখরের গুলি শেষ। যদিও তাতে ঘাবড়াবার পাত্র প্রখর রুদ্র নয়। কোমরের পিছন থেকে একটানে বের করে আনলো ধারালো ছুরিটা। মোক্ষম আঘাতের জন্য সুযোগের অপেক্ষা করতে লাগলো। কর্কট বুঝতে পেরেছে প্রখরের গুলি শেষ, তাই সেও নিশ্চিন্তে টেবিলের কাছে এগিয়ে আসতে লাগলো। গোধূলির আবছা আলোয় ঘনশ্যামের টিকালো নাকটা চকচক করছে। সে বলল, প্রখর রুদ্র, এবারে বাজিটা আমি মারলাম। অনেক জ্বালিয়েছ। তোমার জন্য এশিয়া ইউরোপ ছেড়ে এই সাহারা মরুভূমিতে আমি ব্যবসা পাতলাম। কুকুরের মতো গন্ধ শুকে শুকে তুমি এখানেও এসে হাজির হয়েছ। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য 6 মাস লন্ডনের জেলে ঠান্ডায় ঠক ঠক করে কেঁপেছি। টেমসের জলে বরফের মুখে পরাজয়ের প্রতিশোধ আমি সাহারার বালির মধ্যে তুললাম। সুবোধ বালকের মতো টেবিলের পিছন থেকে কথা শেষ করতে পারল না ঘনশ্যাম। বন্দুক দুটো মাটিতে ফেলে 2 পা চেপে বসে পড়ল ঘনশ্যাম কর্কট। টেবিলের উপর দিয়ে উঁকি মেরে প্রখর দেখল কর্কটের পায়ের কাছে বালির উপর নড়ে চড়ে বেড়াচ্ছে সাহারা মরুভূমির আরেক সাক্ষাৎ জম, বেল্লায় একটা কাঁকড়া বিছে। শয়তানটা বোধহয় মারিয়ে দিয়েছিল বিছেটাকে। বিছেটাও আত্মরক্ষার জন্য 20 দাঁত বসিয়ে দিয়েছে কর্কটের পায়ে। অচিরেই যন্ত্রণায় কাতর হয়ে বালিতে লুটিয়ে পড়ল ঘনশ্যাম। এই সুযোগে প্রখর হাতের ছুরিটা ছুঁড়ে দিল ইসমাইলকে লক্ষ্য করে। দানবটার পাঁজরে সমূলে বসে গেল ছুরিটা। বাছাধনের ভবলীলা সাঙ্গ। জুনেইদ এবার ঝাঁপিয়ে পড়ল প্রখরকে উদ্দেশ্য করে। মাছি তাড়াবার মতো করে নিজের বাঁ হাতটা নাড়ল একবার প্রখর। তাতেই ব্যাটার ঘাড় মটকে গেল। সুকান্তর এতক্ষণে হুঁশ ফিরে এসেছে। কর্কটের মাউজার দুটো তুলে নিয়ে সেগুলো সুকান্তর দিকে তাক করে একটা চেয়ারে আয়েশ করে বসে প্রখর জানতে চাইল, তাহলে সুকান্ত, এত করেও শেষ রক্ষা হলো না? প্রখর রুদ্রের হাত থেকে মাছিও বলতে পারে না। ঘনশ্যামের হয়ে কতদিন দালালি চলছে? আমি 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 দালাল না, আসল দালাল ছিল তিমির। ওই আমাকে দলে ভেড়ায়। তারপর সে হাতে বোমাবাজির সুযোগে আমরা কিন্নর হলে ঢুকে চুরি করি। রক্ষকে ভক্ষক। তা ডুপ্লিকেট চাবি পেলে কোথায়? আমি আমি জানি না, ওসব তিমিরই জোগাড় করেছিল। তাহলে তিমিরকে মারলে কেন? সেদিন রাতে তোমাদের মধ্যে কি হয়েছিল? সেদিন রাতে বোমাবাজির ঘটনাটা সাজানো ছিল। আমি বাইরে পাহারায় থাকবো, তিমির ভিতরে ঢুকে চুরি করবে। আমাদের মধ্যে এমনটাই চুক্তি হয়েছিল। তিমিরের অত্যন্ত দেরি হচ্ছে দেখে আমি ঘরের ভেতরে ঢুকি। দেখলাম তিমির হিরেটা পকেট থেকে বের করে এক দৃষ্টি সেটার দিকে তাকিয়ে আছে। আমার লোভ 2 গুণ বেড়ে গেল। কোন ঠিকানায় হিরে পাচার করতে হবে সব কথাই তিমির আমার বলেছিল। ভাবলাম প্রাপ্য টাকার ভাগ করি কেন। আমার পায়ের শব্দ পেয়ে তিমির আমার দিকে ঘুরতেই ভুজালিটা ঢুকিয়ে দিলাম তিমিরের বুকে। পরদিন এখানে টেলিগ্রাম করে আমার আসার কথা জানিয়ে দিই। জানি, তার উত্তরে করা টেলিগ্রাম তোমার ঘর থেকে আমি খুঁজে পেয়েছি। আমাকে করা টেলিগ্রাম? কি বলছেন কি? কিন্তু আমাকে তো কেউ কোনো টেলিগ্রাম করেনি। বরং আমার সাথে নাইজের এসে না পৌঁছানো অবধি কেউ যোগাযোগ করবে না, এমনটাই কথা হয়েছিল। সে কি? তাহলে তোমার ঘরে টেলিগ্রাম এলো কোথা থেকে? আমি কিচ্ছু জানি না স্যার। আমার ঘনশ্যাম কর্কটের সাথে 20,000 টাকায় হিরে বিক্রি করার মৌখিক চুক্তি হয়েছিল, ব্যাস এইটুকুই। বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘনশ্যাম আর সুকান্তর হাত পা খুব ভালো করে বেঁধে দুজনকে হেলিকপ্টারে তুলল। হিরেটা রাখলো নিজের বুক পকেটে।
তারপর বোতাম টিপে হেলিকপ্টারটা চালু করে দিল। মরুভূমির উপর দিয়ে রাতের আকাশে উড়ে যেতে যেতে প্রখর ভাবছিল, হিরে তো উদ্ধার হলো, কিন্তু সুকান্তর ঘরে টেলিগ্রামটা রাখলো কে? আরও একটা খটকা আছে, কিন্তু সেটা যে ঠিক কী তা প্রখর কিছুতেই ধরতে পারছে না। বুক পকেটে হাত দিয়ে হিরেটার স্পর্শ অনুভব করলো। এসব রত্নের আলাদা সম্মোহনী ক্ষমতা আছে। চাঁদের আলোয় হিরেটার সোনালি দুটি দেখার বাসনা প্রখর সংবরণ করতে পারল না। বুক পকেট থেকে হিরেটা বের করতেই প্রখর চমকে উঠল। কালকের পিরামিডের হিরেটার মতো এটা তো জ্বলছে না। একটা নকল হিরের জন্য সে সমস্ত সাহারা মরুভূমি তোলপাড় করলো। তাহলে আসল হিরেটা এখন কোথায়? ঘনশ্যাম কর্কটের তখন একটু জ্ঞান ফিরে এসেছে। ওই মাছের জান বটে লোকটা, অত বড় বিছেটার কামড় খেয়েও মরেনি। এখন মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি কোন স্যামুয়েলকে ডাকছে। স্যামুয়েল, স্যামুয়েল, স্যামুয়েল। দেশে ফিরে প্রখর ঘনশ্যাম কর্কট আর সুকান্তকে শেখরের হাতে তুলে দিল। তারপর শেখরকে বলল, শেখর, তুমি নলিনাক্ষ বিশ্বাসকে খবর দিয়ে কিন্নর হলে ডেকে পাঠাও। হিরেটা ওখান থেকেই চুরি গেছিল, তাই আমি ওটা ওখানেই ফেরত দেব। আরে প্রখর বাবু, আমরাও তো সকাল থেকে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি হিরে উদ্ধারের খবরটা দেব বলে, কিন্তু ওনার বাড়ির টেলিফোনটা মনে হচ্ছে খারাপ। তাই নাকি? তাহলে তুমি এখনই সুকান্তকে নিয়ে কিন্নর হলে যাও। আমি আধ ঘন্টার মধ্যে মিস্টার বিশ্বাসকে নিয়ে সেখানে পৌঁছচ্ছি। একটা ট্রাম ধরে প্রখর বালিগঞ্জে নলিনাক্ষ বিশ্বাসের বাড়িতে গিয়ে পৌঁছল। বিশ্বাসবাবু অপত্নিক। একটা ছোকরা চাকরকে নিয়ে তিনি একাই থাকেন। চাকরটা প্রখরকে বৈঠকখানায় বসতে দিয়ে জানালো বাবু বাড়ি নেই, তবে আধা ঘন্টার মধ্যেই ফিরবেন। প্রখর নিজের গোয়েন্দার দৃষ্টি দিয়ে সারা ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলো। বেশ অভিজাত রুচি বটে নলিনাক্ষ বিশ্বাসের। সারা ঘর সাজানো দামি বিদেশি আসবাবে। একজন সামান্য বেতনের সরকারি চাকুরির পক্ষে এ বৈভব বিস্ময়কর বটে। তখন প্রখরের চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা গ্রুপ ফটোর দিকে। সে উঠে গিয়ে ফটোটা ভালো করে দেখল। একটা কনভেন্ট স্কুলের গ্রুপ ফটো। তৃতীয় সারির বাঁ দিক থেকে পঞ্চম জনের উপর নজর যেতেই সেখানে চোখ আটকে গেল প্রখরের। ইনি আর কেউ নন, নলিনাক্ষ বাবুরই কৈশোর অবতার। ফটো ফ্রেমটা খুলে নিজের ব্যাগে ভরে নিল প্রখর। ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন নলিনাক্ষ বাবু। সুপ্রভাত। গুড মর্নিং। আপনি এখানে? আপনাকে ফোনে না পেয়ে ডাকতে এলুম। কেন? হিরেটা আমি উদ্ধার করেছি। আপনি কিন্নর হলে গেলেই ফেরত পাবেন। শীঘ্রই আমার সাথে চলুন। এই বলে নলিনাক্ষ বাবুকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই টেনে রাস্তায় বের করে আনলো। তারপর একটা ট্যাক্সি ধরে শটান কিন্নর হলে এসে হাজির হলো। হলের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত আছে ওসি শেখর ব্যানার্জি, 4 জন হাবিলদার পরিবেষ্টিত সুকান্ত ও একজন বীমা কোম্পানির প্রতিনিধি। সবাই প্রথমে একবার সুকান্তর বয়ান শুনে নিল। তারপর নলিনাক্ষ বিশ্বাসী প্রথম প্রশ্ন করলেন, কিন্তু হিরেটা আপনি ফেরত দেবেন বললেন প্রখরবাবু, সেটা কোথায়? এই যে। এই বলে নিজের পাঞ্জাবির পকেট থেকে হিরেটা বের করে নলিনাক্ষ বিশ্বাসকে উদ্দেশ্য করে প্রখর ছুঁড়ে দিল। অপ্রস্তুত নলিনাক্ষবাবু হিরেটা লুফতে পারলেন না। তার হাত ফসকে হিরেটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। উপস্থিত সবাই হাই হাই করে উঠলে। শেখর বলল, এটা আপনি কি করলেন প্রখরবাবু? হিরেটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হায় ভগবান, এবার তো আমার চাকরি চলে যাবে। এত শোক প্রকাশ করার মতো কিছু হয়নি শেখর। ওটা আসল হিরে হলে মাটিতে পড়ে ভাঙতো না। হিরে অতি শক্ত জিনিস, এত সহজে ভাঙে না। ওটার দাম 10 টাকার বেশি নয়। কি তাই তো নলিনাক্ষ বাবু? মানে আমি কি করে এটার দাম জানবো? তাছাড়া এটা নকল হলে
আসল হিরেটা কোথায়? সেটা তো আপনি বলবেন। চোরাই মাল কোথায় লুকিয়েছেন? পাচার আপনি ওটা এখনো করতে পারেননি, আমি নিশ্চিত। ঘনশ্যাম কর্কটকে ডাবল ক্রস করতে চাইছিলেন আপনি, ফলে ধৈর্য আপনাকে ধরতে হবেই। ভেবেছিলেন পরিস্থিতি ঠান্ডা হলে খদ্দের খুঁজবেন। আপনি আমায় চোর বলছেন? আপনি কি যাতা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি। তিমির আপনার লোক ছিল, একা কাজের অসুবিধা বলে ও সুকান্তকে দলে টেনেছিল। আপনি আপত্তি করেননি। সামান্য সরকারি চাকুরে হলেও আপনার বাড়িঘর দেখে যা বুঝলাম, এই প্রদর্শনী কক্ষের ম্যানেজারির আড়ালে এখান থেকে অ্যান্টিক পাচারের ব্যবসাটাও বেশ জমিয়ে তুলেছে। মিথ্যে কথা, যাহা মিথ্যে কথা। তাই নাকি? তাহলে এই হলের চাবি তিমিরকে দিল কে? সেটা তো আপনি ছাড়া আর কারুর কাছে থাকার কথা নয়। তিমির চুরি করেছিল? না, আপনি তাকে দিয়েছিলেন। খাসা পরিকল্পনা করেছিলেন। প্রথমে ওই হিরেটার মতন অবিকল একটা কাঁচের হিরে বানালেন, তারপর বোমাবাজি করে হলের সামনে থেকে পুলিশদের সরে যেতে বাধ্য করলেন। উদ্দেশ্য ছিল তিমির আসল হিরেটা সরিয়ে তার জায়গায় নকল হিরেটা বসিয়ে দেবে, কেউ কিচ্ছু টের পাবে না। সেই মতো তিমির আসল হিরেটা সরিয়ে ফেলে, কিন্তু নিজের পকেট থেকে নকল হিরেটা বের করার সময় সুকান্ত ঘরে ঢোকে। লোভে পড়ে সুকান্ত তিমিরকে খুন করে, তারপর নকল হিরেটা তুলে নিয়ে আবার ঘরের দরজায় তালা দিয়ে নিজের কাজে মন দেয়। বাকিরা ফিরে এলে সুকান্ত তিমিরের নেশা করার গল্প ফাঁদে। সুকান্তর মরণ চিৎকার অনেকেই শুনেছিল, কিন্তু সবাই বোমা নিয়ে এত ব্যস্ত ছিল যে সেটাকে আর কেউ গুরুত্ব দেয়নি। এদিকে ভোর হয়ে গেলেও তিমির ফিরল না দেখে নলিনাক্ষবাবু আপনি সাত সকালেই এখানে এলেন। হলে ঢুকে দেখলেন তিমির মরে পড়ে আছে। আপনি ওর গা হাতড়ে আসল হিরেটাই পেয়ে গেলেন। সুকান্ত নকল হিরে নিয়ে পালিয়েছে দেখে মনে মনে হাসলেন। ভেবেছিলেন পরে বেশি দামের সময় মতন আসল হিরেটা বেচবেন, তারপর পুলিশে খবর দিলেন। আপনি আসল হিরে উদ্ধার করতে না পেরে এখন আষাঢ়ে গপ্প ভাবছেন? বটে, তাহলে বলুন সেদিন আপনি কখন এখানে এসেছিলেন? সকাল 7টা নাগাদ। সে কি, আপনি রোজ এত সকালে এখানে আসেন? না, সাধারণত আমি 8টা নাগাদ আসি। সেদিন মনটা কুগাই ছিল, তাই। মন কুগাই ছিল তাই? তাহলে সেদিন আপনি আমাকে বলেছিলেন কেন 8টার সময় এসেছি? আসলে উত্তেজনায়। উত্তেজনায় ভুল বলেছেন না অভ্যাস বসে? আমি শেখরের ফোন পেয়ে সেদিন যখন বাড়ি থেকে বেরোই তখন ঘড়িতে 8টা বাজছিল। এর থেকে কি প্রমাণ হয় আমি চোর? আপনি হাসালেন প্রখরবাবু। এই আপনাকে পুলিশ ভরসা করে কেস সলভ করতে দিয়েছে। এত আনন্দিত হবেন না। ভুল সময় বলাটা উত্তেজনায় বা অভ্যাসবশত যাই হোক না কেন, মোদ্দা কথা ভুলভাল সময় বলে আমাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন, এবং আপনি ওই দিন সময়ের আগেই হলে এসেছিলেন, কারণ গত রাতে সব কিছু আপনার পরিকল্পনা মাফিক ঘটেনি। যদিও আপনি আসল মাস্টার স্ট্রোকটা তার পরেই আমাদের সামনেই খেলেছেন। আপনি আমাদের সাথে সুকান্তর বাড়ি গেলেন। আমাদের খানা তল্লাশির সময় আপনি এক ফাঁকে আপনার কাছে ওই দিন সকালেই পৌঁছানো ঘনশ্যাম কর্কটের টেলিগ্রামটা সুকান্তর খাটের তলায় ফেলে দিলেন। ব্যাস, তাতে লেখা এস দেখে আমাদের সব সন্দেহ সুকান্তর ওপর গিয়ে পড়ল। আপনাকে সন্দেহ করার আর কোনো কারণই রইল না। এবারে শেখর বলল, কিন্তু আপনি নলিনাক্ষবাবুকে এসব প্রমাণের উপর ভিত্তি করে অপরাধী বলতে পারেন না। কে বলেছে শেখর আমি প্রমাণ দিয়েছি? আমি তো এতক্ষণ সেদিন রাতে আর পরদিন সকালে কি ঘটেছিল সেটা বললাম। তাহলে প্রমাণ কোথায়? তাছাড়া আমাকে টেলিগ্রামে এস বলেই বা সম্বোধন করা হবে কেন? প্রমাণ আমার ব্যাগের মধ্যে, বুঝলেন মিস্টার স্যামুয়েল নলিনাক্ষ বিশ্বাস। নামটা শুনে নলিনাক্ষবাবু চমকে উঠলেন। প্রখর ব্যাগ থেকে নলিনাক্ষবাবুর বাড়ি থেকে তুলে আনা ফটোটা বের করে সবার সামনে ধরল। সবাই দেখল ফটোটার তলায় পরিচিতি দিতে গিয়ে নলিনাক্ষবাবুর নাম লেখা রয়েছে স্যামুয়েল নলিনাক্ষ বিশ্বাস। প্রখর বলে চলল, উনি দীর্ঘদিন নিজের খ্রিশ্চান নামটা ব্যবহার করেন না, এমনকি চাকরির রেকর্ড বুকেও এর উল্লেখ নেই। অথচ এই স্যামুয়েল নাম নিয়েই তিনি ভারতের রত্ন পাচারকারীদের বেতাজ বাদশাহ হয়ে উঠেছেন। তাছাড়া প্রথম দিন আমাকে খুনের বিবরণ দিতে গিয়েও উনি উত্তেজনাবশত ও জেসাস বলে ওঠেন। বোঝাই যাচ্ছে ওই দিন উনি একটু বেশি উত্তেজিত ছিলেন।
এছাড়াও কাঁকড়া বিচের বিষে ঘোরাচ্ছন্ন ঘনশ্যামও সেদিন হেলিকপ্টারে বন্দি দশায় আপনার নাম ধরেই ডাকছিল। সেও আশা করি পুলিশকে নিরাশ করবেন। আমার বিশ্বাস নলিনাক্ষবাবুর বাড়ি ভালো করে সার্চ করলেই হিরেটা পাওয়া যাবে, না হলে পুলিশের 36 ঘাতও আছেই। প্রখরের কথা শেষ হবার আগেই একজন হাবিলদারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজার দিকে ছুটে গেল স্যামুয়েল নলিনাক্ষ বিশ্বাস। কিন্তু প্রখর যেন ভোজবাজির মতন দরজার সামনে পৌঁছে গেল, হাতে সেমি অটোমেটিক লুগার, সরাসরি তাক করা নলিনাক্ষের বুকে। তাকে সরিয়ে বেরোয় খার সাধ্যি। দুজন হাবিলদার এসে নলিনাক্ষবাবুকে জাপটে ধরল। সব শেষে শেখর বলল, সবই তো বুঝলাম প্রখরবাবু, কিন্তু হিরেটা যে নকল সেটা আপনি কি করে বুঝলেন? একটা মৃদু হাসি দিয়ে প্রখর বলল, সেটা আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমি সংকল্প করেছি সে কাহিনী গুপ্ত রাখবো, নইলে ঘনশ্যাম কর্কট বা নলিনাক্ষ বিশ্বাসের মতো নোংরা শয়তানরা লোভের বশে মিশরের এক মহান রানীর পবিত্র অন্তিম শয্যা অপবিত্র করে ফেলবে।